নমস্কার, আমি মধুস্নাতা। আমার গল্পের গ্রামোফোন চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প মাতৃহীন। গল্পটি শুনতে থাকুন। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে প্রতিবারই আপনারা নিত্য নতুন গল্পের নোটিফিকেশন সর্বপ্রথম পেয়ে যাবেন। শুরু হচ্ছে আজকের গল্প পাঠ। যেদিন সংবাদ বাহির হইল আমি সিভিল সার্ভিস পরীক্ষায় দ্বিতীয়বার অকৃতকার্য হইয়াছি, সেদিন একটু যে মনক্ষুণ্ণ হয় নাই এমন কথা বলিতে পারি না। অথচ পরীক্ষোত্তীর্ণগণের তালিকায় শরৎ কুমার মিত্র নামটি ছাপা না হওয়া সম্বন্ধে এক প্রকার কৃতনিশ্চয়ই ছিলাম। তাহার কারণ এই যে সারা বৎসর আমোদ প্রমোদ প্রভৃতি নানা গুরুতর কার্যে নিরতিশয় ব্যস্ততা প্রযুক্ত পাঠ অভ্যাসে মোটেই সময় পাই নাই। পাশ হইতে পারিব না এই ধারণা পরীক্ষার পূর্ব হইতেই আমার ছিল এবং লিখিয়া আসিয়া সে মত পরিবর্তনে কোনো প্রয়োজন বিবেচনা করি নাই। ফেল হইয়া অবনত মস্তকে আমার বেজওয়াটারের বাসায় ফিরিয়া আসিলাম। তখন নভেম্বর মাস। সারাদিনে সূর্যের মুখ দেখিতে পাওয়া যায় নাই। মাঝে মাঝে টিপি টিপি বৃষ্টি হইতেছে। ভিতর এবং বাহির হইতে অন্ধকারের চাপে আমার বুকটা যেন পিষিয়া যাইতে লাগিল। আমার বাসার অনতি দূরেই দি আর্টিজিয়ান নামক একটি দোকান ছিল। সেখানে মনের আধারের ঔষধ বিক্রয় হইত। ল্যান্ডলেডিকে ডাকিয়া সেই ঔষধ এক বোতল আনাইয়া লইলাম। সোডা ওয়াটার অনুপানযোগে কয়েক মাত্রা তাহা সেবন করিতেই আমার মন হইতে মেঘান্ধকার কাটিয়া গেল। তৎপরিবর্তে তথায় নবোদিত সূর্যের অপার আলোক অনুভব করিলাম। মনে হইল, ভাগ্যিস ফেল হইয়াছি, নহিলে তো ব্যারিস্টারি পরীক্ষা দিবার মতি হইত না। বৎসর খানেক পরিশ্রম করিলেই সব পরীক্ষাগুলি পাশ করিতে পারিব। টার্ম তো আমার কমপ্লিট করাই আছে। ব্যারিস্টারিতে বিপুল অর্থোপার্জন আমার অদৃষ্টে রহিয়াছে। বিধিলিপিকে কে খণ্ডাইতে পারে? আমার পিতা ব্যারিস্টারি করিয়া বিস্তর টাকা রোজগার করিয়াছিলেন। আমিও বাপকা বেটা হইব, স্পষ্টই দেখা যাইতেছে। আমার সঙ্গে একত্র পরীক্ষা দিয়া যাহারা কৃতকার্য হইয়াছে তাহারদের জন্য মনে দুঃখও হইল। ভাবিলাম, আহা, বেচারীরা সারা জীবন খাটিলেও মাসে 2-3 হাজার টাকার বেশি উপার্জন করিতে পারিবে না। আর 10 বৎসর পরে হাইকোর্টে সেই প্রসিদ্ধ ব্যারিস্টার মক্কেলকুলের মাথার মণি মিস্টার শরৎ মিত্র। 10 বৎসর কাটিয়াছে, কিন্তু মক্কেলেরা যে উক্ত দুর্লভ রত্নের সন্ধান পাইয়াছে এমন তো কোনো লক্ষণ দেখিতেছি না। সে কথা যাক, আমার বর্তমান অবস্থা এ গল্পের বিষয়ভূত নহে। তৎকালে বিলাতে কি ঘটিয়াছিল তাহাই বর্ণনা করিবার জন্য অদ্য লেখনী ধারণ করিয়াছি। আশায় আনন্দে উৎফুল্ল হইয়া সন্ধ্যার পর সাজসজ্জা করিয়া থিয়েটারে চলিয়া গেলাম। আমার সঙ্গে কেহ ছিল না, আমি একা। শেক্সপিয়ার প্রণীত একখানি ঐতিহাসিক নাটকের অভিনয় হইল। অভিনয় দর্শনে আমি বড়ই মুগ্ধ হইয়া পড়িলাম। আমি 12টার সময় বাসায় আসিয়া পূর্বোক্ত ঔষধটি আরো 2-1 মাত্রা সেবন করিয়া শয়নের জন্য প্রস্তুত হইতে লাগিলাম। শেক্সপিয়ারের নাটকের কবিত্ব ও সৌন্দর্য মনে মনে পর্যালোচনা করিতে করিতে মাত্রা বাড়িয়া গেল। তখন মনে হইল, কি আক্ষেপ,
বাংলাদেশে একজনও শেক্সপিয়ার নাই? আমি কি ইচ্ছা করিলে বঙ্গীয় শেক্সপিয়ার হইতে পারি না? কেন পারিব না? যখন দেশে ছিলাম, বিশ্বদর্পণ নামক মাসিক পত্রে মাঝে মাঝে আমার কবিতা ছাপা হইত। তখনই বন্ধুরা ভবিষ্যৎবাণী করিয়াছিলেন, কালে আমি একজন উৎকৃষ্ট কবি হইয়া দাঁড়াইব। আমার ভিতরে প্রতিভার অগ্নিস্ফুলিঙ্গ রহিয়াছে, ইহা স্পষ্ট অনুভব করিলাম। আমি বঙ্গের ভবিষ্যৎ শেক্সপিয়ার, তাহাতে সন্দেহ মাত্র রহিল না। কল্লই একটা ঐতিহাসিক নাটক রচনা করিয়া দিব। রচিব মধুচক্র। গৌরজন যাহে আনন্দে করিবে পানসুধা নিরবধি। এই কথাগুলি অনুচ্স্বরে বারংবার বলিতে বলিতে জিহবা জড়াইয়া আসিল। তখন উঠিয়া কোন ক্রমে শয়নকক্ষে প্রবেশ করিলাম। পরদিন ৯টার সময় শয্যা ত্যাগ করিয়া দেখি তুষারপাত হইতেছে। তাড়াতাড়ি প্রাতরাশ সমাধা করিয়া মহোৎসাহে সেই তুষারের মধ্যেই বাহির হইয়া পড়িলাম। অমনিবাসে আরোহণ করিয়া ব্রিটিশ মিউজিয়ামে গিয়া উপস্থিত। ১ শিলিং দিয়ে একখানি চকচকে বাঁধানো খাতা কিনিয়া মিউজিয়ামের পাঠাগারে প্রবেশ করিলাম। এই খাতাখানি বঙ্গীয় শেক্সপিয়ারের সর্বপ্রথম নাট্য রচনা বক্ষে ধারণ করিবার সৌভাগ্য লাভ করিবে। ব্রিটিশ মিউজিয়ামের এই পাঠাগার জগতের অষ্টম আশ্চর্য বলিলেও অত্যুক্তি হয় না। সর্বকালের ও সর্বজাতির সর্ববিদ্যা এখানে পুঞ্জীভূত। এই সুবিপুল পাঠাগারটির তলদেশ বৃত্তাকার। কেন্দ্রস্থলে কতকটা স্থান কর্মচারীগণের বসিবার জন্য। সেই স্থানটি দিয়া বৃত্তাকারে সজ্জিত ৩ সারি পুস্তকাধার। তাহাতে সহস্রাধিক খণ্ডে বিভক্ত গ্রন্থ তালিকা রক্ষিত। এই তালিকা বর্ণানুক্রমিক, গ্রন্থাকারের নামানুসারে এবং বিষয় অনুসারে সংকলিত। তাহার পর হইতে ব্যাসার্ধের আকারে বহু সারি টেবিল। প্রত্যেক টেবিল বহু পাঠকের উপবেশন কল্পে বিভক্ত ও সংখ্যাকৃত। পাঠাগার বেলা ৮টা হইতে রাত্রি ৮টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ করিয়া দেখিলাম তখনও অধিক সংখ্যক পাঠার্থী আগমন করেন নাই। আমি আসন গ্রহণ করিয়া তালিকা হইতে খুঁজিয়া রাজপুত ইতিহাসে ২খানি গ্রন্থের নাম লিখিয়া দিয়া আসিলাম। ১০ মিনিট পরে একজন কর্মচারী আসিয়া বই ২খানি দিয়া গেল। তখন সে ইতিহাস গ্রন্থ খুলিয়া আমার নাটকের বিষয় নির্বাচনে প্রবৃত্ত হইলাম। নায়ক পদের জন্য একজন রাজা আবশ্যক। যিনি অল্প সংখ্যক সৈন্য লইয়া ২-১টা বিখ্যাত যুদ্ধে জয়লাভ করিয়াছেন। সে যুদ্ধ দেশের জন্য হোক অথবা নিজ সম্পত্তি রক্ষার জন্যই হোক, কিছু আসে যায় না। যুদ্ধকালে আমি তাহার মুখে দেশভক্তির সুন্দর বক্তৃতা বসাইয়া দিব, তজ্জন্য চিন্তা নাই। রাজা অপেক্ষা রাজপুত্র হইলেই ভালো হয়, কারণ রাজা প্রায় অবিবাহিত পাওয়া যায় না। তাহাকে প্রেমে পড়াইবার সুযোগ অতি দুর্লভ। নায়ক যে ললনার প্রণয়াকাঙ্ক্ষী, তাহার নামটি কটমট হইলে চলিবে না। নামটি যদি মোলায়েম হয়, তবে তিনি সঙ্গীত কুশলা বা অশ্বারোহণ দক্ষা না হইলেও ক্ষতি নাই। আমি তাহার ও সকল অক্ষমতা দূর করিয়া দিবার ভার লইতে পারি। ১ ঘণ্টার অবধি কাল এইরূপ নিষ্ফল অনুসন্ধানের পর দেখিলাম একজন বর্ষীয়সী শুভ্রকেশিনী ইংরেজ মহিলা ধীর পদক্ষেপে পাঠাগারে প্রবেশ করিতেছেন। তাহার হস্তে কালো চামড়ার একটি কেস বা আধার ঝুলিতেছে। এইরূপ আধারে চিত্রকরগণ তাহাদের চিত্রলিখনের সরঞ্জাম রাখিয়া থাকেন। আমি যেখানে বসিয়াছিলাম বৃদ্ধা সেই দিকেই আসিতে লাগিলেন। আমার কাছাকাছি আসিয়া আমার মুখপানে চাহিয়া তিনি যেন স্তম্ভিত হইয়া
ক্ষণকাল দণ্ডায়মান রহিলেন। দেখিলাম পরক্ষণে আবার আত্মসম্বরণ করিয়া মৃদুমন্দ গমনে আমাকে ছাড়াইয়া গেলেন এবং আমার স্থান হইতে ৪-৫টি আসনের ব্যবধানে উপবেশন করিলেন। আমি ভাবিলাম বৃদ্ধা ক্ষীণ দৃষ্টি, আমাকে প্রথমে কোনো পরিচিত ব্যক্তি বলিয়া ভ্রম করিয়া থাকিবেন। এ তুচ্ছ ঘটনা আমার মনে অধিকক্ষণ স্থান পাইল না। আমি আবার নায়ক মৃগয়ায় বাপ্রীত হইলাম। এইরূপে আরো কিছুক্ষণ কাটিল। মনোমত নায়কের সন্ধান না পাইয়া আরো ২-১খানা পুস্তকের অন্বেষণে যাইতেছিলাম। সেই মহিলাটির নিকট দিয়া যাইতে দেখিলাম তাহার সম্মুখে ২-৩খানি ভারতবর্ষীয় ছবির পুস্তক খোলা রহিয়াছে, আর তিনি কাগজে পেন্সিল দিয়া একটা জঙ্গল আঁকিতেছেন। আরো কিয়ৎক্ষণ পরে সেই স্থান দিয়া যাইবার সময় দেখিলাম জঙ্গলের অন্তরালে একটা বাঘ থাবা পাতিয়া বসিয়া আছে। হস্তিপৃষ্ঠ হইতে সৈনিক বেশধারী একজন ইংরাজ পুরুষ তার প্রতি বন্দুক লক্ষ্য করিতেছেন। ক্রমে ১টা বাজিল, লাঞ্চের সময় উপস্থিত। বহি সস্থানে রাখিয়া আমি বাহির হইয়া গেলাম। অল্প দূরেই ভিয়েনা রেস্তোরাঁ নামক ভোজনশালা ছিল, তথায় প্রবেশ করিয়া খাইতে বসিলাম। ২-১ মিনিট পরেই দেখি সেই বৃদ্ধাটিও প্রবেশ করিলেন। আমারই টেবিলে আমার সম্মুখস্থিত চেয়ারখানি দখল করিলেন। আমার পানে চাহিয়া সম্মিত বদলে বলিলেন, গুড আফটারনুন। গুড আফটারনুন। আপনি এইমাত্র ব্রিটিশ মিউজিয়ামের পাঠাগারে ছিলেন না? আমি তাহাকে প্রত্যভিবাদন করিয়া বলিলাম, আমি আপনার আসন হইতে অল্প দূরেই উপস্থিত ছিলাম। বৃদ্ধা বলিলেন, আমায় ক্ষমা করিবেন, আপনি কি ভারতবর্ষ হইতে আসিয়াছেন? আমি বাঙালি। কলিকাতার? আমি বলিলাম, কলিকাতাতেই আমাদের নিবাস। বৃদ্ধা একটু নীরব থাকিয়া বলিলেন, আমার এ সকল প্রশ্নে আপনি বিরক্ত হইতেছেন না তো? আমি শুধু অলস কৌতূহলের বশবর্তী হইয়া আপনাকে জিজ্ঞাসাবাদ করিতেছি না। আমি বলিলাম, সে বিষয়ে আমার সন্দেহ নাই। আপনার যাহা জানিবার আছে আপনি অনুগ্রহ করিয়া অবাধে আমায় জিজ্ঞাসা করুন। বহু ধন্যবাদ। পাঞ্জাব কিংবা মধ্য ভারতে আপনি বেড়াইয়াছেন কি? মধ্য ভারতে কখনো যায় নাই, তবে পাঞ্জাবের কয়েকটি নগর দেখিয়াছি। এই সময় পরিচারক আসিয়া তাহার আদেশের অপেক্ষায় দাঁড়াইল। আমায় ১ মুহূর্ত ক্ষমা করুন বলিয়া বৃদ্ধা খাদ্য তালিকা হাতে লইয়া স্বেচ্ছামত দ্রব্যগুলি ফরমাশ করিলেন। তাহার পর আমায় বলিলেন, আমার জিজ্ঞাস্য কি আপনাকে বুঝাইয়া বলি। আমি কয়েকটি বিখ্যাত মাসিক পত্রের জন্য ছবি আঁকিয়া থাকি। ভারতবর্ষে আমার বিশেষ বিষয়। সম্প্রতি কোনো পত্র সম্পাদক একটি ভারতীয় শিকারের গল্পে আমায় ছবি আঁকিবার জন্য পাঠাইয়া দিয়াছেন। গল্পটি এই, পাঞ্জাবের একজন রাজা এবং একজন ব্রিটিশ সৈনিক একত্র হস্তিপৃষ্ঠে জঙ্গলে শিকার করিতে গিয়াছিলেন। দূর হইতে ব্যাঘ্রের গর্জন শুনিয়া রাজার মনে অত্যন্ত ভয় হইল। তিনি হস্তি হইতে নামিয়া পলায়ন করিলেন। ইংরাজ সৈনিক শব্দানুসারে জঙ্গলের মধ্যে প্রবেশ করিয়া বাঘকে গুলি করিলেন। এ গল্পের জন্য সম্পাদক ২-১খানি ছবি চাহেন। একখানি রাজার পলায়নের ছবি, দ্বিতীয়খানি বাঘ মারিবার ছবি। দ্বিতীয়খানি আমি আঁকিতেছি, কিন্তু প্রথমখানি সম্বন্ধে আমি বড় সমস্যায় পড়িয়াছি। ভারতবর্ষে রাজাদের যে পোশাক, দরবার প্রভৃতি ছবিতে দেখা যায়, সেই পোশাক পরিয়াই তাহারা শিকার করিতে যান।
অথবা শিকারে উপযুক্ত অন্য কোনরূপ পোশাক আছে? এই কাহিনী শুনিয়া আমার রক্ত গরম হইয়া গেল। আমি যথাসাধ্য আত্মসংযমের সহিত বলিলাম, মহাশয়া, ব্যাঘ্রের গর্জন শুনিয়া রাজা পালাইলেন কেন? ইংরেজ সৈনিক তো ভয়ে পালাইতে পারিত, এবং রাজা গিয়া ব্যাঘ্রকে শিকার করিতে পারিতেন। আমার ভাবভঙ্গি দেখিয়া মহিলাটি মৃদুহাস্য করিলেন, বলিলেন, আপনি ভুলিয়া যাইতেছেন, আমিও গল্পের লেখক নহি, আমি পারিশ্রমিক লইয়া ছবি আঁকিব মাত্র। আমি তখন লজ্জিত হইলাম, বলিলাম, আমি অন্যায় করিয়াছি, আমায় ক্ষমা করিবেন। স্বদেশবাসীর নিন্দা শুনিয়া হঠাৎ আমার বুঝি বিপর্যয় ঘটিয়াছিল। বৃদ্ধা বলিলেন, আপনার দেশভক্তি দেখিয়া প্রীত হইলাম, এখন আমার প্রশ্নের উত্তর দিন। আমি বলিলাম, আপনার প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে কঠিন হইল। আমি স্বচক্ষে যে 2-4টা রাজা দেখিয়াছি, তাহা হয় কলিকাতার রাজপথে নতুবা রেলওয়ে ট্রেনে। শিকারে বাহির হইয়াছেন এমন রাজা দেখিবার কোনো সুযোগ পাই নাই। ইহা শুনিয়া মহিলাটি কিয়ৎক্ষণ নীরবে চিন্তা করিলেন। শেষে বলিলেন, কল্ল একবার ভালো করিয়া সচিত্র পুস্তকাদি অন্বেষণ করিয়া দেখিব, শিকার পরিচ্ছদে কোনো রাজার ছবি পাওয়া যায় কিনা। অতঃপর অন্যান্য কথাবার্তা হইতে লাগিল। আমি এদেশে কতদিন আছি প্রভৃতি বিষয়ে তিনি অতি সংকোচের সহিত আমায় জিজ্ঞাসা করিলেন। শেষে নিজের একখানি কার্ড আমায় দিয়া বলিলেন, আমার বাসা নিকটেই, যদি অবসর মতো একদিন আসেন তবে আমার অঙ্কিত অনেকগুলি রেখাচিত্র আপনাকে দেখাইতে পারি। আমি এই সদয় নিমন্ত্রণের জন্য তাহাকে বহু ধন্যবাদ দিয়া আমার নিজের একখানি কার্ড তাহাকে অর্পণ করিলাম। আমার নামটি দেখিয়া তিনি বলিলেন, মিত্র, কলিকাতার সেই পরলোকগত প্রসিদ্ধ ব্যারিস্টার মিত্র আপনার কেউ হইতেন নাকি? আমার পিতার যশব্যাপ্তির প্রমাণ পাইয়া গর্বে আমার বক্ষ স্ফীত হইয়া উঠিল। বলিলাম, আমি তাহারই পুত্র। আপনি তাহার নাম শুনিলেন কি করিয়া? বৃদ্ধা বলিলেন, সংবাদপত্রে দেখিয়াছি। বর্তমান ভারত সম্বন্ধে একটা অবিকৃত ধারণা করিয়া লইবার জন্য মাঝে মাঝে ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে গিয়া কলিকাতার সংবাদপত্র আমি পাঠ করিয়া থাকি। উফ, আজ এ ভোজনশালায় লোকের কি ভিড় হইয়াছে! গরমে আমার নিঃশ্বাস বন্ধ হইবার উপক্রম হইতেছে। আমি চলিলাম, বলিয়া তিনি উঠিয়া তাড়াতাড়ি প্রস্থান করিলেন। ইহার পর 2 দিন মহিলাটিকে আর ব্রিটিশ মিউজিয়ামে দেখিলাম না। এই 2 দিনে আমার নাটকের প্লট স্থির করিয়া রচনা আরম্ভ করিয়া দিলাম। 3য় দিন রাজপুত ইতিহাসের অন্যান্য পুস্তকের জন্য তালিকা অনুসন্ধান করিতেছি। এমন সময় দেখিলাম সেই বৃদ্ধা। কার্ড হইতে জানিয়াছিলাম ইহার নাম মিস ক্যাম্বেল। আসিয়া আমার নিকট দাঁড়াইলেন, সহাস্য বদনে আমায় অভিবাদন করিয়া নিজ কর প্রসারিত করিয়া দিলেন। করমর্দন ও কুশল প্রশ্ন শেষ হইলে তিনি অতি মৃদুস্বরে বলিলেন, রাজপুতানা আপনি দেখিতেছেন বুঝি? ব্রিটিশ মিউজিয়ামের পাঠাগারে স্বাভাবিক স্বরে বাক্যকথন নিষিদ্ধ। আমি ব্যস্ত হইয়া বলিলাম, আপনার কি এই খণ্ডটি আবশ্যক? এই লউন, আপনার হইলে আমি দেখিব এখন। আসুন না, 2 জনে একসঙ্গেই দেখি। রাজাদের শিকার পরিচ্ছদ কিরূপ দেখিবার জন্য আজ রাজপুতানার ইতিহাস অন্বেষণ করিব। আপনি কি খুঁজিতেছেন? আমি রাজপুত ইতিহাস হইতে একখানা নাটক লিখিতেছি। আপনি নাট্যকার? লজ্জিতভাবে বলিলাম, আমি নাট্যকার নহি, তবে একখানি নাটক রচনা করিতে চেষ্টা করিতেছি বটে। বেশ বেশ, একদিন আপনার
নাটকের গল্পটি শুনিব। সে তো আমার সৌভাগ্যের কথা বলিয়া তাহার জন্য আমি কয়েকখানি পুস্তক নির্বাচন করিয়া দিলাম। উভয়ে স্ব-স্বস্থানে ফিরিয়া আসিয়া আপন আপন কার্যে নিযুক্ত হইলাম। আমি প্রত্যহই পাঠাগারে গিয়া নাটক লিখিতে লাগিলাম। মিস ক্যাম্বেলও প্রতিদিন আসিতেন, কিন্তু আর কোনোদিন তাহাকে ভিয়েনা রেস্তোরাঁতে যাইতে দেখিলাম না। তিনি সম্ভবত বাড়ি গিয়া লাঞ্চ খাইয়া আসিতেন। একদিন তাহার বসিবার স্থানে গিয়া তাহার কানে কানে বলিলাম, আজ বিকালে আপনার ওখানে ছবি দেখিতে আসিব কি? তিনি অত্যন্ত আহ্লাদিত হইয়া বলিলেন, বেশ তো, নিশ্চয়ই আসিবেন। আজ আমার ওখানে আপনাকে চা পান করিতে হইবে। আমি আপনাকে সঙ্গে করিয়া লইয়া যাইব এখন। বহু ধন্যবাদ বলিয়া আমি স্বস্থানে আসিয়া নিজ কার্যে মন দিলাম। বেলা ৩টা বাজিলে মিস ক্যাম্বেল আসিয়া বলিলেন, চলুন যাওয়া যাক। আমি পাঠাগারে পুস্তক ফিরাইয়া দিয়া নাটকের খাতাখানি লইয়া মিস ক্যাম্বেলের সঙ্গে তাহার আবাসে গমন করিলাম। ব্লুমসবেরি ম্যানশনস নামক সুবৃহৎ অট্টালিকায় একটি ফ্ল্যাট লইয়া বৃদ্ধা বাস করেন। ফ্ল্যাটের একটি কক্ষে তাহার চিত্রশালিকা। সেখানে লইয়া গিয়ে আমাকে বসাইলেন। বলিলেন, 5 মিনিটের জন্য আমায় মার্জনা করুন। পাচিকাকে চায়ের বন্দোবস্ত করিতে বলিয়া আসি। আপনি ততক্ষণেই দেওয়ালের ছবিগুলো দেখুন বলিয়া তিনি নিষ্ক্রান্ত হইলেন। আমি অলসভাবে ঘুরিয়া ফিরিয়া ছবিগুলি দেখিতে লাগিলাম। অধিকাংশই জলবর্ণের চিত্র। বৃক্ষরাজি বেষ্টিত নীল হ্রদ, নৃত্যশীলা শৈল নির্ঝরিণী, সিন্ধু জল দৌত সিকতা ভূমি প্রভৃতি প্রাকৃতিক দৃশ্য। 2-1খানি তৈলচিত্রও আছে। ইজেলের উপর স্থাপিত একটি অর্ধসমাপ্ত নারী মূর্তিও দেখিলাম। কিয়ৎক্ষণ পরে মিস ক্যাম্বেল ফিরিয়া আসিলেন। ছবিগুলি একে একে আমায় বুঝাইয়া দিতে লাগিলেন। অবশেষে বলিলেন, এইগুলি আমার সাধের ছবি। শিল্পকলার সাধনার জন্য এইগুলি আঁকিয়াছি। জীবিকার জন্য যে সকল ছবি আমায় আঁকিতে হয়, যেমন পলায়নপর রাজা প্রভৃতি, এইবার সেইগুলি দেখুন বলিয়া তিনি একটি বৃহৎ পোর্টফোলিও বাহির করিলেন। আমি বলিলাম, আপনার সে ছবির কি করিলেন? বৃদ্ধা হাসিয়া বলিলেন, দরবারের বেশেই রাজাকে আঁকিয়া দিতে হইয়াছে। আমি সম্পাদকের সঙ্গে দেখা করিয়া পরিচ্ছদ সমস্যার কথা বলিয়াছিলাম। তিনি বলিলেন, সাময়িক পত্রের ছবিতে অত খুঁটিনাটি ধরিতে গেলে চলে না। রাজাকে বেশ স্থূলকায় করিয়া আঁকিয়া তাহার অঙ্গে দরবারের পোশাকই পরাইয়া দিন, নইলে পাঠকেরা রাজা বলিয়া চিনিতে পারিবে কেন? সুতরাং আমাকে সেই রূপে আঁকিতে হইল। পোর্টফোলিওর ছবিগুলি দেখিলাম। অধিকাংশই গল্প বা উপন্যাসে উপযোগী করিয়া চিত্রিত। সেগুলি দেখিতে দেখিতে চা প্রস্তুত হইবার সংবাদ আসিল। মিস ক্যাম্বেল আমাকে লইয়া তাহার ড্রয়িং রুমে গেলেন। চা পান করিতে করিতে গল্প হইতে লাগিল। সহসা টেবিলের উপর হইতে আমার চকচকে বাঁধানো খাতাখানি তুলিয়া লইয়া মিস ক্যাম্বেল দেখিতে লাগিলেন। বলিলেন, এইখানি আপনার নাটক বুঝি? হ্যাঁ। কতদূর হইল? 3য় অঙ্ক হইতেছে, আরো 2টি অঙ্ক হইবে। তিনি খাতার পাতা উল্টাইতে উল্টাইতে বলিলেন, ইহার গল্পটি কি বলুন দেখি। আমি গল্পটি বর্ণনা করিতে লাগিলাম। ঘটনা সন্নিবেশ সম্বন্ধে স্থানে স্থানে তিনি পরিবর্তন প্রস্তাব করিলেন। দেখিলাম সেগুলি অত্যন্ত উপযোগী ও সমীচীন। অবশেষে খাতাখানি রাখিয়া তিনি বলিলেন,
আমার আক্ষেপ এই যে আপনার রচনা পাঠ করিবার আনন্দ আমি লাভ করিতে পারিব না, অথচ আমি একসময় বাংলা ভাষা শিক্ষা করিতে প্রবৃত্তি হইয়াছিলাম। আমি সবিস্ময়ে বলিলাম, বাংলা শিখিতেছিলেন? কি চমৎকার! কতদূর অগ্রসর হইয়াছিলেন? যৎসামান্য। এখনো কিছু মনে আছে? না, সে বহু বৎসরের কথা। এইটুকু মাত্র মনে আছে, গোপাল এবং রাখাল দুইটি বালক ছিল। ইহাদের মধ্যে রাখালকে আমার বেশ লাগিত। তাহার ভিতরে যথেষ্ট প্রাণ ছিল। গোপালটা একেবারে অপদার্থ, যাহাকে আমরা গুডি গুডি বলি। আমি শুনিয়া হাসিতে লাগিলাম। বলিলাম, আপনার যেরূপ অসাধারণ অধ্যবসায় দেখিতেছি, আপনি যদি আবার চেষ্টা করেন, অল্প দিনেই বাংলা শিখিয়া ফেলিতে পারেন। মিস ক্যাম্বেল বলিলেন, এ বয়সে আর শিখিয়া কি হইবে? যখন শিখিতাম তখন আমি 20 বর্ষীয়া বালিকা। বলিয়া তিনি অন্যদিকে চাহিয়া রহিলেন। তখন দিবালোক অত্যন্ত হ্রাস হইয়া গিয়াছিল। তাহার মুখ আমি ভালো করিয়া দেখিতে পাইলাম না। তথাপি আমার সন্দেহ হইল, তাহার চক্ষু দুইটি যেন জলে ছলছল করিতেছে। তাহার চিত্ত অন্যদিকে ফিরাইবার জন্য বলিলাম, আর এক পেয়ালা চা পাইতে পারি কি? তিনি ব্যস্ত হইয়া বলিলেন, ক্ষমা করিবেন, আপনার পেয়ালা খালি হইয়াছে আমি লক্ষ্যই করি নাই। আমার আতিথেয়তা মোটেই অনুকরণীয় নহে। বলিয়া তিনি হাসিতে হাসিতে আমার পেয়ালা লইয়া চায়ে পূর্ণ করিয়া দিলেন। বলিলেন, আপনি ঐতিহাসিক নাটকই লিখিবেন, না গার্হস্থ্য নাটকও লিখিবার ইচ্ছা আছে? ক্রমে গার্হস্থ্য নাটকও লিখিব বই কি। আমি আপনাকে একটি গার্হস্থ্য নাটকের প্লট দিতে পারি। বাস্তব জীবনের ঘটনা, একটি হৃদয়ভেদী প্রণয় কাহিনী। আগ্রহের সহিত বলিলাম, বহু ধন্যবাদ। প্লটটি কি বলুন না? আগে এই নাটকটি শেষ করুন, তাহার পর একদিন বলিব। আরো 10 মিনিট গল্পে কাটিলে অন্ধকার বাড়িয়া উঠিল। পরিচারিকা আসিয়া গ্যাস জ্বালিয়া দিল। আমি তখন মিস ক্যাম্বেলের নিকট বিদায় প্রার্থনা করিলাম। তিনি উঠিয়া আমার সঙ্গে সঙ্গে দ্বার পর্যন্ত আসিলেন। শেষ মুহূর্তে বলিলেন, আপনার নাটক সমাপ্ত হইলে একদিন আসিয়া অনুবাদ করিয়া আমায় শুনাইতে হইবে, মনে রাখিবেন। আমি সেই সুযোগের জন্য প্রতীক্ষা করিয়া থাকিব বলিয়া অভিবাদনান্তর বিদায় হইলাম। আমার ঐতিহাসিক নাটক শেষ হইয়া গিয়াছে, এই সংবাদ পাঠাগারেই মিস ক্যাম্বেলকে দিয়াছি। ইতিমধ্যে তাহার সহিত আমার ঘনিষ্ঠতা বৃদ্ধিপ্রাপ্ত হইয়াছে। আমি তাহার আবাসে আরো 2 বার চা পান করিয়াছি। তাহার ব্যবহার ও কথাবার্তায় বুঝিতে পারি আমাকে তিনি আন্তরিক স্নেহ করেন। একদিন ব্রিটিশ মিউজিয়ামে তিনি আমায় বলিলেন, কল্লো, আমার হাতে কোনো কাজ নাই, তোমার নাটকটি শুনাইবে? বেশ তো, কাল কখন আসিব বলুন? কাল পাঠাগারে আসিবে কি? আসিব, তবে নাটকখানি সঙ্গে আনিও। এখান হইতে 1টার সময় গিয়া কাল আমার সঙ্গে তুমি লাঞ্চ খাইও। বহু ধন্যবাদ। আপনি কাল আসিতেছেন কি? না, আমি আসিব না। আচ্ছা, আমি তবে 1টার সময় আপনার আবাসে উপস্থিত হইব। তখন ডিসেম্বর মাস। শীতটা খুবই প্রচণ্ড ভাব ধারণ করিয়াছে। প্রায় প্রতিদিনই তুষারপাত হয়। পরদিন প্রভাতে উঠিয়া দেখিলাম বৃষ্টি পড়িতেছে। প্রাতঃরাশ সমাপন করিয়া 9টা বাজিল, বৃষ্টি থামিল না। 10টা বাজিল, তবু থামে না। আমার ল্যান্ডলেডি প্রচলিত প্রবাদ বাক্য কোট করিয়া বলিল, 7টার পূর্বে যখন বৃষ্টি আরম্ভ হইয়াছে
11টার মধ্যে নিশ্চয়ই বন্ধ হইবে। কিন্তু 11টা বাজিবা মাত্র ল্যান্ডলেডির ভবিষ্যৎবাণীর যেন প্রতিবাদ করিবার জন্যই বৃষ্টি প্রবলতরভাবে আরম্ভ হইল। 12টা বাজিল, তখনও তদ্রূপ। অন্য সময় হইলে এমন দিনে আমি বাহির হইতাম না, কিন্তু আজ প্রথম রসগ্রাহী ব্যক্তি আমার প্রথম রচনা শ্রবণ করিবার জন্য আগ্রহান্বিত। আজ কি আমি থাকিতে পারি? ক্যাব ডাকাইয়া মিস ক্যাম্বেলের উদ্দেশ্যে যাত্রা করিলাম। আমাকে দেখিয়া তিনি বলিলেন, হাউ ভেরি সুইট অফ ইউ টু কাম ইন দিস ওয়েদার। তোমার জুতা বোধহয় ভিজিয়া গিয়াছে। আমি বলিলাম, বেশি ভিজে নাই, আমি তো ব্রিটিশ মিউজিয়ামে যাই নাই, বাসা হইতে ক্যাবে আসিয়াছি, তবে উঠিবার নামিবার সময় অল্প ভিজিয়া থাকিবে। আমার কথায় তাহার বিশ্বাস হইল না। ঝুঁকিয়া আমার জুতা দেখিয়া বলিলেন, এই যে বেশ ভিজিয়াছে, খুলিয়া ফেলো, খুলিয়া ফেলো। একজন মহিলার সম্মুখে জুতা খুলিয়া ফেলিবার প্রস্তাব পাত্রে আমি শিহরিয়া উঠিলাম। তিনি আমার ভাব দেখিয়া বলিলেন, সিলি বয়, তুমি এমন হরিফাইড হইতেছ কেন? সকল নিয়মেরই ব্যতিক্রম আছে, খুলিয়া ফেলো, নহিলে শক্ত ব্যারামে পড়িবে। আমি অপরাধীর মতো বলিলাম, বেশি তো ভিজে নাই, বরং আগুনের কাছে পা রাখিয়া বসিয়া থাকি, জুতা শুকাইয়া যাইবে এখন। তিনি বলিলেন, খুব ভিজিয়াছে, তবে জল এখনো তোমার মোজায় পৌঁছে নাই, মোজা ভিজিয়া গেলে সর্বনাশ হইবে। জুতা খুলিয়া আগুনের কাছে রাখো, লাঞ্চের এখনো বিলম্ব আছে, দাসী আসিবার পূর্বেই তোমার জুতা শুকাইয়া যাইবে। আমি তথাপি ইতস্তত করিতেছি দেখিয়া অবশেষে তিনি বলিলেন, নয়তো বলো আমি অন্য ঘরে যাই, তোমার জুতা না শুকানো পর্যন্ত আসিব না। তোমার মা যদি বাঁচিয়া থাকিতেন, তাহার সম্মুখে তুমি কি জুতা খুলিতে না? আমাকে তোমার মা মনে করো না কেন? তাহার শেষ কথাগুলি এতই করুণামাখা, আমার মাতৃহারা হৃদয়ে এমনই সুধাবৃষ্টি করিল যে আমি আর দ্বিরুক্তি না করিয়া জুতা খুলিয়া ফেলিলাম। তখন দুইজনে আমরা অগ্নির সম্মুখে বসিয়া নানা কথাবার্তা কইতে লাগিলাম। ক্রমে 1:30 বাজিল, আমার জুতাও শুকাইয়া গেল। জুতা পরিয়া আবার আমি ভদ্রলোক হইলাম। মিস ক্যাম্বেল তখন লাঞ্চ আনিবার জন্য দাসীকে বলিয়া আসিলেন। ক্ষণকাল পরে আমাকে তাহার ভোজন কক্ষে লইয়া গেলেন। গল্প গুজবের মধ্যে আমরা আহার সমাধান করিলাম। দাসী টেবিল সাফ করিয়া লইলে সেই কক্ষেই বসিয়া আমার নাটক পাঠ আরম্ভ করিলাম। কতগুলো দৃশ্যের গল্পভাগ মুখেই বলিয়া গেলাম। যে যে দৃশ্যে আমার রচনার বিশেষ বাহাদুরি আছে মনে করিলাম, সেই সেই দৃশ্য অনুবাদ করিয়া তাহাকে শুনাইতে লাগিলাম। মোটের উপর তিনি প্রীত হইলেন, বলিলেন, প্রথম উত্তমের পক্ষে খুবই ভালো হইয়াছে। এইরূপে 4টা বাজিল, চা পান করা গেল। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছিল, আকাশ অন্ধকার। আমি বলিলাম, আপনি আমাকে একটি গার্হস্থ্য নাটকের প্লট দিবেন প্রতিশ্রুত আছেন, আজ সেটি বলিবেন কি? বলিব, ড্রয়িং রুমে চলো, সেইখানে বলিব। এ ঘরটা শীঘ্র অন্ধকার হইয়া যায়। আমরা ড্রয়িং রুমে প্রবেশ করিয়া দেখিলাম কুণ্ডস্থিত অগ্নি নির্বাপিত প্রায়, চারিদিকের বায়ুপথরোধী সার্সি বন্ধ রইয়াছে, তথাপি কনকনে শীত। দাসী আসিয়া কুণ্ডে প্রচুর পরিমাণে কয়লা নিক্ষেপ করিয়া পোকার দিয়া খুব খোঁচাইয়া দিল। অগ্নিদেব তখন আবার নবোদ্যমে জ্বলিতে লাগিল। মিস ক্যাম্বেল তাহার পশমের শালখানি গায়ে বেশ করিয়া জড়াইয়া লইয়া বলিতে আরম্ভ করিলেন,
এই লন্ডনের অনতিদূরে একটি শহরতলিতে তোমার নাটকে উহা হ্যামারস্মিথ বা রিচমন্ড বলিয়া লিখিতে পারো। একটি মধ্যবিত্ত গৃহস্থ বাস করিতেন। তাহাদের একটি পুত্র এবং 2টি কন্যা ছিল। পুত্রটি 21 বর্ষীয়। তাহার নাম কি রাখিবে? জর্জ, না হয় ফ্রেডরিক। ফ্রেডরিকের আদরের নাম ফ্রেড বেশ শুনাইবে। কন্যা 2টির মধ্যে বড়টির নাম মনে করো এলিজাবেথ বা লিজি। এইটি তোমার নায়িকা। নামটা বড় সেকেলে। তোমার বুঝি পছন্দ হইল না? তবে তাহাকে মড কিংবা গ্ল্যাডিস বলিতে পারো। মডের বয়স তখন 29 বর্ষ। কনিষ্ঠা ক্যাথরিন মডের অপেক্ষা 2 বৎসরের ছোট। লেখাপড়ার দিকে বড় মেয়েটির বেশি ঝোঁক ছিল। সে ফরাসি, জার্মান এবং ইতালীয় ভাষা আয়ত্তে করিয়া ফেলিয়াছিল। ভিক্টর হিউগো, গয়টে এবং ডান্টের মূল গ্রন্থ পাঠ করিতে পারিত। গ্রিকও শিখিতেছিল। ইতিমধ্যে কেমব্রিজ হইতে ফ্রেড তাহার মাকে পত্র লিখিল, সেখানে একটি ভারতবর্ষীয় তাহার সহপাঠী বন্ধু আছে। ইচ্ছা ছুটির 1.5 মাস তাহাকে বাড়িতে আনিয়া রাখে। মাতা আহ্লাদের সহিত সম্মতি দিলেন। ফ্রেড লিখিল, অমুক তারিখে আমরা পৌঁছিব। মঠ কিন্তু এ সংবাদে বড়ই চিন্তিত হইয়া পড়িল। পিতামাতাকে বলিল, ভারতবর্ষীয় লোকের সঙ্গে এক বাড়িতে কেমন করিয়া থাকিবে? তাহারা কত বুঝাইলেন, কিছুতেই মডের শঙ্কা দূর হইল না। ফ্রেড বন্ধুসহ যেদিন পৌঁছিবে তাহার পূর্বদিন মঠ পলাইয়া লন্ডনে তাহার মাসির বাড়িতে গিয়া আশ্রয় লইল। 2-3 দিন পরে ফ্রেড ও তাহার বন্ধুকে সঙ্গে লইয়া মাতা মঠকে আনিতে গেলেন। মঠ যখন দেখিল ভারতবর্ষীয় লোকটির মাথায় পালকের টুপি নাই, রং মাখে না, হাতে তীর ধনুক নাই, ভালুকের চামড়া পরে না, তখন সে আশ্বস্ত হইয়া বাড়ি আসিল। ক্রমে মঠ আবিষ্কার করিল তিনি। আমি বাধা দিয়া বলিলাম, নায়কের নামটি কি রাখিব? মিস ক্যাম্বেল বলিলেন, তিনি বাঙালি। বাঙালিদের কি নাম হয় আমার চেয়ে তুমিই তো ভালো জানো। যা হোক একটা নাম রাখিয়া দিও। আমি ভাবিয়া বলিলাম, চারুচন্দ্র দত্ত। বেশ হইবে। ক্রমে মঠ জানিল চারু সংস্কৃত ভাষার ব্যুৎপন্ন। তখন সে মাকে ধরিয়া বসিল, আমি সংস্কৃত শিখিব। চারু শুনিয়া বলিল, বেশ তো, আমারও ফরাসি ভাষা শিক্ষার অত্যন্ত ইচ্ছা। আপনি আমায় ফরাসি পড়াইবেন, আমি আপনাকে সংস্কৃত পাঠ দিব। এই রূপে উভয়ের শিষ্যত্ব গ্রহণ করিল। তখন মে মাস, আকাশ পরিষ্কার নীল। বাড়ির পশ্চাতের বাগানটি বাটারকাপ, প্রিমরোজ ও ডেজি ফুলে ভরিয়া গিয়েছিল। বাগানের মাঝখানে একটি লাইলাকের গাছ, তাহার সর্বাঙ্গে তখন ফুল আর ধরে না। ঘরের মধ্যে গরম, তাই প্রভাতে ও বৈকালে একটি চীনা বেতের টেবিল আর 2খানি হালকা চেয়ার সেই লাইলাকের তলায় বিছাইয়া তাহারা পরস্পরকে পাঠ দিত। গাছটির শাখায় ফুলের মধ্যে আত্মগোপন করিয়া একজোড়া মেডিস পক্ষী সারাদিন প্রণয়গান গাহিত। ক্রমে দুজনের মনে পরস্পরের প্রতি অনুরাগ সঞ্চার হইল। মডের পিতামাতা এ ব্যাপারে কিছুই সন্ধান রাখেন নাই, কিন্তু ফ্রেড ঠিক ধরিয়াছিল। সে বন্ধুটি এবং চারুকে সঙ্গে লইয়া কোনোদিন রিচমন্ড পার্কে, কোনোদিন কিউ গার্ডেন্সে বেড়াইতে যাইত। মড ও চারু বেড়াইতে বেড়াইতে অনেক সময় ক্যাথরিন ও ফ্রেডকে খুঁজিয়া পাইত না। ফ্রেডের কৌশলে এরূপ ঘটিত সন্দেহ নাই।
ক্রমে চারু মনে করিল মডের পিতামাতার নিকট আর ইহা গোপন রাখিলে তাহার পক্ষে অন্যায়াচরণ হয়। তখন সে মডের পিতার কাছে গিয়া সমস্ত খুলিয়া বলিল। মডের নিকট বিবাহ প্রস্তাব করিবার জন্য তাহার অনুমতি প্রার্থনা করিল। সমস্ত শুনিয়া মডের পিতা গম্ভীর হইয়া রহিলেন। অবশেষে তিনি মঠকেও সেখানে ডাকাইয়া পাঠাইলেন। স্নেহের স্বরে উভয়কে বলিলেন, তোমরা এখন দুজনেই অল্প বয়স্ক, সংসারাভিজ্ঞতা তোমাদের কিছুই নাই। পরস্পরের প্রতি তোমাদের এই আকর্ষণ ইহা স্থায়ী প্রেম অথবা সাময়িক উত্তেজনা মাত্র, তাহারও পরীক্ষা হওয়া আবশ্যক। ব্যারিস্টার হইয়া দেশে ফিরিতে চারুর এখনো বাৎসরাধিক কাল বিলম্ব আছে। আমি বলি, এ 1 বৎসর তোমরা আত্মপরীক্ষা করো। 1 বৎসর তোমরা পরস্পরের সহিত সাক্ষাৎ বা পত্রালাপ করিও না। যদি বৎসরান্তে তোমাদের মনের ভাব এইরূপই থাকে, তবে তোমাদের পরিণয় আমি সম্মতি দিব। মড ও চারু এ কথা শুনিয়া বড়ই বিমর্ষ হইয়া পড়িল, অথচ পিতার যুক্তির সারবত্তা হৃদয়ঙ্গম করিল। চারুর ছুটি ফুরাইয়া আসিল। 1 বৎসরের জন্য উভয়ের নিকট সজল নেত্রে বিদায় গ্রহণ করিল। মডের পিতার নিকট তাহারা যে সত্যে আবদ্ধ হইয়াছিল, 1 বৎসর কাল ধর্মভাবে তাহা পালন করিল। কেবল ফ্রেডের নিকট পরস্পরের সংবাদ তাহারা পাইত। মড ভাইকে কেমব্রিজে যে পত্র লিখিত, ফ্রেড চারুকে সে সকল দেখিতে দিত। 1 বৎসর কাল সেই পত্রগুলি চারুর অবলম্বন ছিল। আবার ছুটিতে ফ্রেড বাড়ি আসিলে চারু তাহাকে যে সকল পত্র লিখিত, ফ্রেড সেগুলি ভগিনীকে দেখাইত। এইরূপে সুদীর্ঘ পরীক্ষাকাল অতিবাহিত হইল। চারু আবার আসিল। মডের পিতামাতার সম্মতিক্রমে তাহারা বিবাহ অঙ্গীকারে আবদ্ধ হইল। পরম আনন্দে দুইজনে দিন যাপন করিতে লাগিল। জুন মাসের 16 তারিখে চারু বারেকল্ড হইবে। জুলাই মাসের প্রথম সপ্তাহে বিবাহের দিন স্থির হইল। বিবাহের পর 1 পক্ষকাল নবদম্পতি ইতালি দেশে মধুচন্দ্র যাপন করিয়া ব্রিন্দিসি হইতে স্বদেশে যাত্রা করিবে। তাহার পিতামাতা এ বিবাহে সম্মত হওয়া সম্বন্ধে চারুর মনে সংশয় ছিল, অথচ পিতামাতার প্রতি তাহার ভক্তি ও ভালোবাসা যথেষ্ট। তাহাদের আশীর্বাদ লাভ না করিয়া বিবাহ করিতে কিছুতেই তাহার মন সরিতেছিল না। তাই সে একখানি দীর্ঘ পত্রে সমস্ত কথা লিখিয়া অনেক মিনতি করিয়া পিতামাতার আশীর্বাদ ভিক্ষা করিল। চারু হিসাব করিয়া দেখিল, যেদিন বারে সে কল্ড হইবে, তাহার 2 দিন পরে ভারতবর্ষ হইতে পিতার উত্তর আসিবে। পত্র প্রতীক্ষায় শেষ সপ্তাহ সে অতি বিমর্ষ ভাবে কাটাইল। তাহার মনে হইল, পিতামাতার বিনা আশীর্বাদে বিবাহ করিতে হইলে মিলনের অর্ধেক আনন্দ তাহার চলিয়া যাইবে। এই সময় দাসী আলো জ্বালিয়া দিতে আসিল। আলো জ্বালিয়া অগ্নিকুণ্ডে আবার প্রচুর পরিমাণ কয়লা নিক্ষেপ করিল। অগ্নিদেব লেলিহ রসনা বিস্তার করিয়া নৃত্য করিতে লাগিলেন। আমার মনে একটা বিশ্বাস ক্রমে দৃঢ় হইতে দৃঢ়তর হইয়া আসিতেছিল, এই মঠ মিস ক্যাম্বেল ছাড়া আর কেহই নহে। উৎসুকভাবে জিজ্ঞাসা করিলাম, তাহার পর কি উত্তর আসিল? মিস ক্যাম্বেল বলিলেন, পত্রের কোনো উত্তর আসিল না। 18 জুন, সেদিন ওয়াটারলু যুদ্ধ জয়ের বার্ষিক উৎসব। পত্রের পরিবর্তে চারুর বৃদ্ধ পিতা স্বয়ং আসিয়া পড়িলেন। মডের পিতার পা জড়াইয়া ধরিয়া বলিতে লাগিলেন, আমায় ক্ষমা করুন, আমার ওই
একমাত্র পুত্র, আমাদের বুড়াবুড়ির ওই একমাত্র অবলম্বন। দেশে লইয়া গিয়া প্রায়শ্চিত্ত করাইয়া উহাকে জাতিতে তুলিয়া লইব, সেইখানে হিন্দু মতে উহার বিবাহ দিব। আপনার কন্যাকে বিবাহ করিলে জন্মের মতো উহার জাতিচ্যুতি ঘটিবে, বংশাবলিক্রমে আর কখনো সমাজে উঠিবার আশা থাকিবে না। ছেলেকে আমি ঘরে রাখিতে পারিব না। মরিবার সময় আমাদের মুখে ও জলগণ্ডুষ দিবার অধিকারী থাকিবে না। আপনার কন্যাকে বিবাহ করিলে আমার স্ত্রী শোকে আত্মহত্যা করিবে, আমি দুঃখে পাগল হইয়া যাইব। কাশ্মীর বেড়াইতে যাইবার নাম করিয়া বোম্বাই হইতে জাহাজে আমি আসিয়াছি, সারা পথ চিরা খাইয়া আসিয়াছি, আমার ধন আমায় ফিরাইয়া দিন। মঠকেও তিনি মাতৃ সম্বোধন করিয়া ওই প্রকার বলিতে লাগিলেন। মঠের পিতা বলিলেন, পাত্র পাত্রী উভয়ই প্রাপ্তবয়স্ক, উহারা ভালো বুঝিয়া যাহা ইচ্ছা তাহাই করিবে, আমি নিশ্চয়ই তাহাতে বাধা দিব না। আপনারও বাধা দিবার কোনো অধিকার নাই। মনে রাখিবেন, ইহা ইন্ডিয়া নয়, ইহা গ্রেট ব্রিটেন, স্বাধীন দেশ। মডের পিতা তখন চারুকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন। চারু বলিল, আমি বিবাহ করিব। পিতার সম্মতি পাইলাম না, ইহা আমার পক্ষে পরম দুর্ভাগ্য। তথাপি আমি বাগদত্তা বধূকে পরিত্যাগ করিয়া অধর্মচরণ করিতে প্রস্তুত নহি। চারুর পিতা বলিলেন, ওরে পাষাণ, বাগদত্তা বধূ পরিত্যাগই কি কেবল অধর্ম? পিতৃমাতৃ হত্যা কি পুণ্য কার্য? চারু তথাপি অটল রহিল, কিন্তু মঠ বাকিয়া বসিল। সে বলিল, এমন অবস্থায় আমি কখনোই চারুকে বিবাহ করিব না। তাহার পিতামাতা ফ্রেড, ক্যাথরিন তাহাকে অনেক বুঝাইলেন, কিন্তু মঠ কিছুতেই রাজি হইল না। অবশেষে চারু তাহাকে নির্জনে ডাকিয়া লইয়া প্রেমের দোহাই দিয়া কত মিনতি করিল, কিন্তু মঠ তথাপি স্বীকৃত হইল না। তখন চারু বলিল, আমার প্রতি তোমার ভালোবাসা যেরূপ একান্তিক বলিয়া আমি বিশ্বাস করিতাম, তাহা যদি যথার্থ হইত, তবে আমাদের মিলনের কোনো বাধাই তোমায় নিরস্ত করিতে পারিত না। আমার সে বিশ্বাস কি তবে ভুল? মঠ এ কথার প্রতিবাদ করিল না। চারু বলিল, বুঝিয়াছি, বিচ্ছেদ যখন অপরিহার্য, তখন তোমার অচল ভালোবাসা সঙ্গে লইয়া যাইতে পারিলেও জীবনে অনেক সান্ত্বনা পাইতাম। সে সান্ত্বনা হইতেও তুমি আমায় বঞ্চিত করিলে। মঠ তথাপি এ কথার কোনো প্রতিবাদ করিল না। চারু তখন মঠের দক্ষিণ হস্তখানি নিজ হস্তের মধ্যে ধারণ করিয়া তাহার উপর অজস্র চুম্বন ও অনাবিল অশ্রু বর্ষণ করিতে লাগিল। তাহার পর জন্মের মতো বিদায় লইল। এই শোক কাহিনী শুনিতে শুনিতে আমারও চক্ষু জলভারাক্রান্ত হইয়া আসিয়াছিল। মিস ক্যাম্বেল নীরব হইলেন। কষ্টে বাক্যস্ফূর্তি করিয়া জিজ্ঞাসা করিলাম, তাহার পর? কয়েক মুহূর্ত মিস ক্যাম্বেলও কথা কহিতে পারিলেন না। তাহার গণ্ডযুগল দিয়া বড় বড় অশ্রুবিন্দু গড়াইতে লাগিল। আমি এ দৃশ্য দেখিয়া মস্তক অবনত করিলাম। কিয়ৎক্ষণ পরে বৃদ্ধার ক্ষীণ কণ্ঠস্বর আবার আমার কর্ণে প্রবেশ করিল। মঠ তখন প্রতিবাদ করে নাই, কিন্তু একদিন প্রতিবাদ করিবে। পরলোকে আবার যখন চারুর সহিত দেখা হইবে, তখন প্রতিবাদ করিবে বলিয়া সে প্রতীক্ষা করিয়া আছে। চারু চলিয়া গেলে পর মঠ অত্যন্ত পীড়িত হইয়া পড়িয়াছিল। তাহার জীবনের কোনো আশা ছিল না,
কিন্তু যে দুর্ভাগিনী, অত সহজে সে মরিবে কেন? দেশ হইতে আনাইয়া চারু তাহাকে 2 জোড়া সোনার চুড়ি দিয়াছিল। সেই চুড়ি সর্বদা সে পরিয়া থাকিত। কয়েক বৎসর হইল, একদিন হঠাৎ সে একখানি ভারতীয় সংবাদপত্রে দেখিল তাহার বাঞ্ছিত ইহজগতে আর নাই। সেই দিন সে হাতের চুড়িগুলি খুলিয়া ফেলিল। সে শুনিয়াছিল হিন্দু বধূ বিধবা হইলে হাতে আর চুড়ি পরে না। মঠের শয়নকক্ষে তাহার প্রণয়ীর একখানা তৈলচিত্র আছে। তাহাই দেখিয়া ইহজগতের পরপারে চির মিলনের প্রতীক্ষা করিয়া সে জীবন ধারণ করে। বলিয়া মিস ক্যাম্পবেল নীরব হইলেন। আমি অশ্রুমোচন করিয়া পূর্ববৎ অবনত মস্তকে ভাবিতে লাগিলাম, কে সেই ব্যারিস্টার? কলিকাতার অধিকাংশ প্রবীণ ব্যারিস্টারকেই তো আমি চিনি। কোন বৎসরের এ ঘটনা জানিতে পারিলে লিস্ট দেখিয়া নিশ্চয়ই ধরিয়া ফেলিতে পারিব। তাই জিজ্ঞাসা করিলাম, কোন বৎসরে ঘটনা ঘটিয়াছিল? কোনো উত্তর নাই। আমি তখন মাথা তুলিয়া দেখিলাম মিস ক্যাম্পবেল নিস্পন্দ, তাহার চক্ষু পলক শূন্য, তাহার মস্তক একদিকে ঢলিয়া পড়িয়াছে। সর্বনাশ, ইনি মূর্ছিতা! ভিত্তিগাত্রলগ্ন ঘণ্টার ফিতা ধরিয়া ভয়ানক জোরে টান দিলাম। দাসী ছুটিয়া আসিয়া বলিল, কি মহাশয়, তোমার ঠাকুরানী মূর্ছা গিয়াছেন, জল জল আনো। দাসী ছুটিয়া জল আনিতে গেল। আমি সমস্ত জানালাগুলা খুলিয়া দিলাম। বরফের মতো শীতল বাতাস কক্ষে প্রবেশ করিতে লাগিল। মিস ক্যাম্পবেলের অঙ্গ হইতে শালটা খুলিয়া ফেলিয়া দিলাম। জল আসিল। তাহার মুখে সেই কনকনে জলের ঝাপটা দিতে লাগিলাম। দাসী তাহার পোশাকের কিয়দংশ খুলিয়া দিল। স্মেলিং সল্ট আনিয়া তাহার নাসারন্ধ্রে ধরিল। মিস ক্যাম্পবেল তখন ধীরে ধীরে মাথাটা তুলিলেন। মৃদু কণ্ঠে বলিলেন, কি হইয়াছে? দাসী বলিল, ঠাকুরানী, আগুনের গরমে আপনি মূর্ছা গিয়াছিলেন। আমি বলিলাম, ঘরের সকল জানালা এমন বন্ধ করিয়া এত আগুন জ্বালা ভুল হইয়াছিল। এখন আপনি কেমন আছেন মিস ক্যাম্পবেল? আমি মূর্ছা গিয়াছিলাম? কষ্ট দিলাম, মাফ করিও। এখন ভালো আছি। গল্পটি এখানেই শেষ হলো। খুব শিগগিরই আমি হাজির হব আরেকটি গল্প নিয়ে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।